এই পৃথিবীতে এমন অনেক কিছু ঘটে যার কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই। কিছু ঘটনা আমাদের ভাবিয়ে তোলে। আজ আমাদের নিয়ে যাব বাংলাদেশের কিছু ভুতুড়ে জায়গায়, রহস্যময় জগতের, যেখানে সাধারণ মানুষ এক অদ্ভুত এবং ভয়ঙ্কর অভিজ্ঞতার সাক্ষী হয়েছে। নমস্কার, আমি আপনাদের বন্ধু দীপঙ্কর বিনোদন চ্যানেলে আজকে ভিডিওতে বাংলাদেশের অতি সক্রিয় 10টি ভুতুড়ে কার্যকলাপের উপর আলোচনা করা হয়েছে। তাই ভিডিওটি অনেক রোমাঞ্চকর হতে চলেছে, শুরু থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। নাম্বার 1, ঢাকা গলফ হাইটস, যা বর্তমানে রাজধানী ঢাকার একটি অভিজাত আবাসিক এলাকা হিসেবে পরিচিত। বহু বছর আগে যখন এই এলাকাটি গলফ কোর্স হিসেবে ব্যবহৃত হতো, তখন একদিন এক ভয়ানক ঘটনা ঘটে। একদল গলফ খেলোয়াড় একটি প্রতিযোগিতার জন্য সেখানে আসে এবং প্রতিযোগিতা চলাকালীন হঠাৎ করে একটি বল একটি গাছের মধ্যে ঢুকে যায় এবং সেই বলটি খুঁজতে গিয়ে একটি খেলোয়াড় অদ্ভুতভাবে হারিয়ে যায়। এই খেলোয়াড়টির অদৃশ্য হয়ে যাওয়ার পর থেকে সেই এলাকাটি জুড়ে শুরু হয় বিভিন্ন রকম ভৌতিক কার্যকলাপ। এই ঘটনার পর থেকে প্রতিটি রাতে গলফ কোর্সের আশেপাশের বাসিন্দারা বিভিন্ন রকম অদ্ভুত আলো দেখতে শুরু করে। বাতাসে হঠাৎ অস্বাভাবিক ঠান্ডা অনুভূতি পেতে শুরু করে। স্থানীয়রা জানান, তারা বহু দূর থেকে একটি সাদা পোশাক পরা ব্যক্তিকে গলফ কোর্সের মধ্যে হাঁটাহাঁটি করতে দেখতে, যে কোনো রকম শব্দ ছাড়া গলফ কোর্সের এক প্রান্ত থেকে অপর প্রান্ত ঘুরে বেড়াতো। কেউ জানান যে তারা একটি গাছের মধ্যে ওই ব্যক্তিটিকে ঢুকে যেতে দেখেছেন, কিন্তু তারপর থেকে সেখানে আর কোনো কিছু সন্ধান পাওয়া যায়। গলফ কোর্সের মধ্যে মাঝে মাঝে অদ্ভুত আওয়াজ শোনা যেত, যেন কেউ কারো নাম ধরে ডাকছে কিংবা হালকা হেসে উঠছে, যার ফলে অনেকেই এই আওয়াজকে ভয় পেয়ে ওই এলাকাটি এড়িয়ে চলতো। এলাকাটির এই ভৌতিক অবস্থার জন্য স্থানীয়রা ধীরে ধীরে সেখানে যাতায়াত ক্রমশ কমিয়ে দেয়। এভাবেই বছর কয়েক পরে ওই গলফ কোর্সটি বন্ধ করে দেওয়া হয় এবং সেখানে শুরু হয় নতুন আবাসিক প্রকল্পের কাজ। পরবর্তীকালে এটি ঢাকা গলফ হাইটস নামে পরিচিতি লাভ করে। যদিও বর্তমানে সেই জায়গায় নতুন আধুনিক ভবন ও এলাকা গড়ে উঠেছে, কিন্তু স্থানীয়রা বলে সেই জায়গায় এখনো ভৌতিক অনুভূতি বর্তমান রয়েছে। রাতের বেলা অনেকেই অদ্ভুত শীতল হাওয়া এবং সেই পুরানো কণ্ঠস্বর শুনতে পান। কেউ আবার সেই সাদা পোশাক পরা মানুষটির ছায়া দেখতে পান, যা তাদেরকে এখনো ভীত সন্ত্রস্ত করে তোলে। অর্থাৎ এই ঢাকা গলফ কোর্স থেকে গলফ হাইটস নামে পরিবর্তন হলেও এখনো কিন্তু বিরাজমান রয়েছে ভৌতিক কার্যকলাপ। নাম্বার 2, অ্যাপার্টমেন্ট ইন ওল্ড ডিওএইচএস। ঢাকার পুরানো ডিওএইচএস এলাকাটি সাধারণত একটি সুশৃঙ্খল এবং নিরাপদ আবাসিক এলাকা হিসেবে পরিচিত। তবে এই অভিজাত এলাকার একটি বিশেষ অ্যাপার্টমেন্ট নিয়ে রয়েছে একটি ভয়ানক কাহিনী, যা স্থানীয়দের মধ্যে রহস্য এবং ভীতির সৃষ্টি করেছে। এই অ্যাপার্টমেন্টের সাথে জড়িত ভৌতিক ঘটনার কারণেই এটি আজও আলোচিত। বলা হয়ে থাকে, বহু বছর আগে এই অ্যাপার্টমেন্টটি নির্মাণের সময় কিছু অস্বাভাবিক ঘটনা ঘটতে থাকে। কাজের সময় শ্রমিকরা প্রায়ই অদ্ভুত বিভিন্ন রকম আওয়াজ শুনত, যেগুলোর কোনো রকম উৎস খুঁজে পাওয়া যেত না। কিছু শ্রমিক বলেন তারা রাতে কাজ করার সময় অদ্ভুত ছায়া দেখতে পেতেন। যদিও এই ঘটনাগুলি তখন গুরুত্ব দেওয়া হয়নি, কিন্তু সময়ের সাথে সাথে এর প্রভাব ক্রমশ বাড়তেই থাকে। অ্যাপার্টমেন্টটি শেষমেশ নির্মাণ সম্পূর্ণ হয় এবং বাসিন্দারা সেখানে বসবাস করতে শুরু করেন। প্রথম দিকে সবকিছু স্বাভাবিক ঘটনা মনে হলেও কিন্তু ধীরে ধীরে এখানে ঘটতে থাকে বিভিন্ন রকম অস্বাভাবিক ঘটনা। বাসিন্দারা জানান, রাতে তাদের ফ্ল্যাটে কেউ হেঁটে বেড়াচ্ছে তাদের আওয়াজ শোনা যেত, যদিও তারা সেখানে একা থাকতেন। কেউ জানান হঠাৎ তাদের ঘরের আসবাবপত্র ঝমঝম করে কেউ ফেলে পালিয়ে যাচ্ছেন। এছাড়াও দরজা জানলা হঠাৎ খুলে বন্ধ হয়ে যেত মাঝে মধ্যে, কিন্তু যার কোনো ব্যাখ্যা পাওয়া যেত না। সবচেয়ে ভয়ানক ঘটনা ঘটে এক রাতে, যখন একটি পরিবারের এক ছোট মেয়ে অসুস্থ হয়ে পড়ে। সে প্রায় দাবি করত যে একটি বৃদ্ধ মহিলাকে সে দেখতে পায়, যে তার ঘরের কোনায় দাঁড়িয়ে থাকে। ওই বৃদ্ধ মহিলাটি প্রায়ই তাকে বিভিন্ন রকম ভঙ্গি করে ডাকতো এবং তার সাথে কথা বলার চেষ্টা করত, যার ফলে মেয়েটি ভয় পেয়ে রাতে ঘুমাতে পারতো না এবং তার মানসিক অবস্থা ক্রমে অবনতি হতে থাকে। পরে এই পরিবারটি অ্যাপার্টমেন্টটি ছেড়ে চলে যেতে একরকম বাধ্য হয়। তাদের চলে যাওয়ার পরে নতুন বাসিন্দারা সেখানে আসতে শুরু করে, কিন্তু তারা বারবারই কিছু না কিছু নতুন অভিজ্ঞতার সম্মুখীন হয় এবং তারাও সেই জায়গাটি ত্যাগ করতে এক প্রকার বাধ্য হয়। এরপরে অ্যাপার্টমেন্টটি ক্রমেই জনশূন্য হয়ে পড়ে এবং এটি একটি ভৌতিক স্থানের মর্যাদা পায়। কিছু স্থানীয় লোকজন বলেন যে এই অ্যাপার্টমেন্টটি জমির উপর পূর্বে কোনো কবরস্থান ছিল, যা ভেঙে ফেলে নির্মাণ করা হয়েছে। তারা বিশ্বাস করেন ওই কবরস্থানের আত্মারা এখনো সেখানে বিরাজমান আছেন এবং তাদের শান্তি বিঘ্নিত হওয়ার কারণেই তারা নতুন বাসিন্দাদের অশান্তি করে তোলে। আজও ওল্ড ডিওএইচএস এলাকার এই অ্যাপার্টমেন্টটি ভৌতিক কাহিনী এবং অপ্রাকৃত ঘটনার জন্য পরিচিত। এটি একটি স্থায়ী রহস্য এবং ভয়ের প্রতীক হয়ে উঠেছে, যা এলাকার বাসিন্দাদের মধ্যে এক ধরনের আতঙ্ক সৃষ্টি করে রেখেছে। অ্যাপার্টমেন্টটি বর্তমানে এখন পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে এবং স্থানীয়রা এই এলাকাটিকে ক্রমশ এড়িয়ে চলে। এই এলাকাটি এখন ভুতুড়ে কাহিনীর এক জীবন্ত উদাহরণ হয়ে দাঁড়িয়েছে, যা সময়ের সাথে সাথে আরো গভীর এবং ভয়াবহ হয়ে উঠেছে। এবার নাম্বার 3, শহীদুল্লাহ হল পন্ড। শহীদুল্লাহ হল পুকুরটি হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি প্রাচীন এবং বিখ্যাত স্থান, যেখানে শিক্ষার্থীরা প্রায়ই সময় কাটাতে আসে। এই পুকুরটির সাথে জড়িয়ে আছে একটি ভয়াবহ এবং রহস্যময় কাহিনী, যা দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন রকম আতঙ্ক এবং কৌতূহলের সৃষ্টি করে। শহীদুল্লাহ হল পুকুরটির কাহিনী শুরু হয়
কয়েক দশক বছর আগে, যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি অদ্ভুত এবং শোকাহত ঘটনা ঘটে। সেই সময় এই বিশ্ববিদ্যালয়ের একজন জনপ্রিয় এবং প্রতিভাবান শিক্ষার্থী হঠাৎ করেই একদিন এই পুকুরের জলে ডুবে মারা যান। এই মৃত্যু নিয়ে বিভিন্ন রকমের গুজব এবং কাহিনী ছড়িয়ে পড়ে। অনেকেই বিশ্বাস করেন এটি কোনো সাধারণ দুর্ঘটনাজনিত মৃত্যু ছিল না, বরং এর পেছনে ছিল কিছু অদৃশ্য শক্তি কিংবা অপ্রাকৃত প্রভাব। এই ঘটনার পর থেকে শহীদুল্লাহ হল পুকুরটি নিয়ে নানা ধরনের ঘটনা ঘটতে থাকে। বলা হয়ে থাকে সেই শিক্ষার্থীর মৃত্যুতে তার আত্মা ওই পুকুরের পানিতে বন্দী হয়ে আছে এবং রাতে পুকুরের আশেপাশে থাকলে তার উপস্থিতি অনুভূত হয়। এখানে পুকুরের চারপাশের গাছপালা এবং গা ছমছমে পরিবেশ এই ঘটনাগুলিকে আরো শক্তিশালী করে তোলে। শিক্ষার্থীরা প্রায় রাতে এই পুকুরের পাশে অদ্ভুত আওয়াজ শোনার কথা বলেন, বিশেষ করে এই পুকুরের পানির মধ্যে থেকে আসা ছপছপ আওয়াজ। আবার অনেকে দেখেছে অন্ধকার রাতে এই পুকুরের পানিতে ঝলকানি আলো দেখা যায়, যেন কেউ বা কিছু এই পানিতে রয়েছে। আবার কেউ কেউ বলেছেন পুকুরের পানিতে ছায়ামূর্তি দেখেছেন, যেটি পুকুরের উপরে ভেসে ওঠে, কিন্তু তা কিছুক্ষণের মধ্যেই অদৃশ্য হয়ে যায়। আবার পুকুরের কাছাকাছি থাকা একটি ছাত্রাবাসে কিছু শিক্ষার্থী দাবি করে রাতে ঘুমানোর সময় হঠাৎ তারা অনুভব করেন যে কেউ তাদের দিকে তাকিয়ে রয়েছে কিংবা তাদের ঘরের জানালা থেকে বাইরে দিয়ে নজর রাখছে। এই ঘটনার পর থেকে অনেক শিক্ষার্থী এই পুকুরের কাছে যেতেই ভয় করে এবং এই পুকুরের এলাকাটি এড়িয়ে চলার চেষ্টা করে। কিছু পুরানো শিক্ষক এবং কর্মচারীরা জানান এই পুকুরটি নির্মাণের সময় এর ভিতরে কয়েকটি কবর ছিল, যা অজান্তেই ধ্বংস করা হয়েছিল। তারা বিশ্বাস করেন এই কারণে তাদের আত্মাগুলি এখনো সেখানে রয়েছে এবং তাদের শান্তি বিঘ্নিত হওয়ার কারণে পুকুরটি এক প্রকার ভুতুড়ে হয়ে উঠেছে। তাই আজও শহীদুল্লাহ হল পুকুরটি বিশ্ববিদ্যালয়ে একটি রহস্যময় স্থান হিসাবে পরিচিত। দিনের বেলা এটি শান্তিপূর্ণ এবং সুন্দর স্থান হলেও রাতের বেলা হয়ে ওঠে একটি ভৌতিক এবং ভয়াবহ স্থান। এই পুকুরটি এখনো শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের অব্যক্ত ভয় এবং রহস্যময় স্থান করে তুলেছে, যা কেবলমাত্র কিংবদন্তি এবং কল্পকাহিনীর মধ্যে সীমাবদ্ধ নয়, বরং তা বাস্তব অভিজ্ঞতার উপর নির্ভর করে। এবার আসি নাম্বার 4, অ্যান অ্যাপার্টমেন্ট ইন ধানমান্ডি 27। এই ধানমান্ডি 27 এলাকাটি ঢাকার একটি অন্যতম অভিজাত এবং ব্যস্ততম অ্যাপার্টমেন্ট হিসেবে পরিচিত, যেখানে বহু বিলাসবহুল অ্যাপার্টমেন্ট, বাণিজ্যিক প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। তবে এই অভিজাত এলাকার একটি বিশেষ অ্যাপার্টমেন্ট নিয়ে রয়েছে এক রহস্যময় এবং ভয়ঙ্কর কাহিনী। এই অ্যাপার্টমেন্টটির ঘটনা শুরু হয় প্রায় 2 দশক বছর আগে, যখন ধানমান্ডি 27-এ সড়ক নির্মাণ করা হয়। প্রথম থেকে সবকিছু স্বাভাবিক থাকলেও কিছুদিন পর থেকেই ঘটতে শুরু করে নানা অস্বাভাবিক ঘটনা। বাসিন্দারা বলেন তারা রাতে অদ্ভুত এক বিকৃত ছায়ামূর্তি দেখতে থাকেন, যেগুলো ফ্ল্যাটের চারপাশে ঘুরে বেড়াতো। কেউ কেউ জানান রাতে ঘুমানোর সময় তারা অনুভব করেছেন যে তাদের ঘরের ভেতরে কেউ হাঁটছে। তৎক্ষণাৎ অতি ভয়ের সাথে তারা যখন লাইট জ্বালিয়ে দেখতেন, কিছুই আর দেখতে পাওয়া যেত না। ওল্ড ডিওএইচএস এর অনুরূপ অ্যাপার্টমেন্টটিতে এক রাতে সবচেয়ে ভয়াবহ ঘটনা ঘটে, যখন একটি পরিবার তাদের ছোট মেয়েকে ঘুমের মধ্যে প্রচন্ড রকম চিৎকার করতে শোনে। মেয়েটি প্রচন্ড চিৎকার করে বলতে থাকে ঘরের মধ্যে একটি কালো ছায়ামূর্তিকে, যেটি অত্যন্ত বিকৃত অবস্থায় তার ঘরের কোণের মধ্যে সে দেখেছে, যা ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছিল। এই ঘটনার পর থেকে মেয়েটি ক্রমশ ভয় পেতে শুরু করে এবং তার মানসিক অবস্থা ক্রমে ক্রমে অবনতির দিকে যেতে থাকে। অনুরূপভাবে পরিবারটি তাদের মেয়ে নিরাপত্তার জন্য সেই অ্যাপার্টমেন্টটি ছেড়ে যেতে বাধ্য হন। এই ঘটনার পর থেকে অ্যাপার্টমেন্টটির প্রতি মানুষের আগ্রহ আর সন্দেহ ক্রমে ক্রমে বাড়তে থাকে। ধীরে ধীরে অ্যাপার্টমেন্টের অন্য বাসিন্দারাও এই ধরনের অভিজ্ঞতার সম্মুখীন হতে শুরু করে এবং তারাও ক্রমে ক্রমে এই অ্যাপার্টমেন্টটি ছেড়ে চলে যেতে বাধ্য হন। এক পর্যায়ে এই অ্যাপার্টমেন্টটি সম্পূর্ণরূপে খালি হয়ে পড়ে এবং এই এলাকাটি ভৌতিক কাহিনীর এক জীবন্ত উদাহরণ হিসেবে স্থান পায়। স্থানীয়দের মধ্যে প্রচলিত আছে যে এই অ্যাপার্টমেন্টটি নির্মাণ হওয়ার আগে সেখানে একটি অতি পুরানো প্রাচীন বাড়ি ছিল। সেখানে এক বিধবা মহিলা বসবাস করতেন। তিনি ছিলেন খুবই অসহায় এবং তার একমাত্র সন্তান অল্প বয়সী মারা যায়। বলা হয়ে থাকে সেই মহিলার মৃত্যুর পর তার আত্মা এখনো সেখানে ঘোরাফেরা করে এবং নতুন বাসিন্দাদের সেখান থেকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করেন, কারণ তিনি চান না যে সেখানে কেউ বসবাস করুক। বর্তমানে এই ধানমান্ডি 27 অ্যাপার্টমেন্টটি স্থানীয়দের মধ্যে বীভৎস ভয় এবং রহস্যের প্রতীক হিসেবে পরিচিত। দিনের বেলা এটি একটি পরিত্যক্ত এবং নীরব স্থান মনে হলেও রাতের বেলা এটি একটি ভয়ঙ্কর এবং রহস্যময় স্থান হয়ে পরিণত হয়, যা সাহসী লোকজনকেও শঙ্কিত করে তুলতে পারে। এই কাহিনী আজও ধানমান্ডি এলাকায় ছড়িয়ে রয়েছে এবং এটি ধীরে ধীরে এক কিংবদন্তি হয়ে উঠেছে। এবার আসি নাম্বার 5, লালবাগ ফোর্ট। লালবাগ কেল্লা, যা লালবাগ ফোর্ট নামে পরিচিত, যা ঢাকার একটি পুরানো অংশের ঐতিহাসিক স্থাপনা। এটি মোগল আমলের স্থাপত্য শৈলীর এক অনন্য নিদর্শন। 1678 সালে মোগল সুবেদার এবং ঔরঙ্গজেবের পুত্র আজম শাহ মিলে এই কেল্লাটির নির্মাণ স্থাপনা শুরু করে। তবে নির্মাণ কাজ সম্পূর্ণ হওয়ার না কারণে এটি অসম্পূর্ণ থেকে যায়। এই লালবাগ কেল্লার স্থাপত্যের নান্দনিকতা এবং ইতিহাসের সাথে সাথে জড়িয়ে থাকা এখানকার ভৌতিক কাহিনী এটিকে আরো রহস্যময় স্থানে পরিণত করেছে। বলা হয় কেল্লাটি নির্মাণের সময় হঠাৎ করেই একদিন আজম শাহ দিল্লিতে ফেরার নির্দেশ পান। এরপর কাজ যখন শুরু হয় তখন একটি শোকাবহ ঘটনা ঘটে। এই আজম শাহের স্ত্রী পরিবেবী এই কেল্লার মধ্যে কোনো এক অজানা কারণে মারা যান। এই পরিবেবীর আকস্মিক মৃত্যু এই কেল্লাটির বন্ধ হওয়ার নির্মাণ কার্য বন্ধ হওয়ার অন্যতম কারণ হিসেবে ধরা হয়। এই পরিবেবীর মৃত্যু নিয়ে প্রচলিত আছে লোকমুখে নানান ঘটনা। কিছু মানুষ বিশ্বাস করেন
তার এই অকাল মৃত্যু অভিশাপের ফল ছিল, যা এই নির্মাণ কাজকে সম্পূর্ণরূপে স্তব্ধ করে দিয়েছিল। পরবর্তীকালে পরিবিবির মৃত্যুর পর তার স্মৃতির উদ্দেশ্যে সেই কেল্লার মধ্যে একটি মাজার স্থাপন করা হয়, যা আজও সেখানে রয়েছে। বলা হয় পরিবিবির আত্মা এখনো সেখানে বিরাজমান, বিভিন্ন সময় তাকে দেখা গেছে। কেল্লার দর্শনার্থীরা তারা রাতের বেলা অদ্ভুত ঘটনা ঘটার কথা বলে। এই কেল্লার পুরানো দেয়ালগুলিতে এক অদ্ভুত ছায়ামূর্তি দেখার কথা তারা বলেছেন, বিশেষ করে পরিবিবির উদ্দেশ্যে স্থাপন করা এই মাজারের আশেপাশে। এছাড়াও এই কেল্লার ভেতরে মধ্যরাতে কেউ কেউ হাসির শব্দ, কান্নার আওয়াজ এবং পায়ের চলার শব্দের কথা বলেছেন। তারা বলেন পরিবিবির আত্মা এই কেল্লার ভেতরে ঘুরে বেড়ায়, বিশেষ করে রাতের বেলা এক স্থান থেকে অন্য স্থানে সে চলাফেরা করে। এই কেল্লার ভেতরে কিছু অন্ধকার গলিতে প্রায় অস্বাভাবিক ঠান্ডা অনুভূত হয়, যা অনেকে ভৌতিক কার্যকলাপ বলে মনে করেছেন। স্থানীয়দের মধ্যে প্রচলিত আছে কেল্লার এই অংশে কেউ যদি একবার ঢোকেন তাহলে তিনি আর সহজে সেখান থেকে বের হতে পারেন না। এখানে অপ্রাকৃত শক্তির উপস্থিতি রয়েছে, যা মানুষকে বিভ্রান্তি করে এবং বিপদগামী করে তোলে। এই লাল কেল্লার সঙ্গে জড়িত আরো একটি ঘটনা রয়েছে, যা এটিকে আরো রহস্যময় এবং ভুতুড়ে করে তোলে। বলা হয়ে থাকে এই কেল্লার ভেতরে একটি গোপন সুড়ঙ্গ পথ ছিল, যা মানুষকে অন্য কোনো দূরবর্তী স্থানে নিয়ে যেত। এই সুড়ঙ্গ পথটি বহু বছর আগে বন্ধ করে দেওয়া হয়, কিন্তু বলা হয়ে থাকে কোনো এক অজানা কারণে এই সুড়ঙ্গে কেউ যদি একবার প্রবেশ করতো তাহলে সে আর কখনো ফিরে আসতো না। তাই এই কারণেও এই লালবাগ কেল্লার ভৌতিক ভাবমূর্তিকে আরো বাড়িয়ে তোলে। তাই আজও এই লালবাগ কেল্লা শুধুমাত্র একটি ঐতিহাসিক স্থান নয়, বরং রহস্যে ঘেরা একটি ভৌতিক স্থান হিসেবে পরিচিতি লাভ করেছে, যেখানে অতীতের অশান্তি এবং এই মর্মান্তিক ঘটনার ছায়া এখনো রয়ে গেছে। কেল্লার পুরানো দেয়ালগুলির মধ্যে লুকিয়ে থাকা রহস্য এবং এই অদ্ভুত ঘটনাবলীগুলো আজও দর্শকদের মধ্যে ভয়ের এবং আতঙ্কের সৃষ্টি করে। এরপর নাম্বার 6, ভয়েস লেক। এই ভয়েস লেক চট্টগ্রামের অন্যতম জনপ্রিয় পর্যটন স্থান, যা পাহাড় এবং লেকের প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা। 1924 সালে ব্রিটিশ রেলওয়ে ইঞ্জিনিয়ার ভয় এর নামে এটি তৈরি করা হয়, যা মূলত একটি জলাধার হিসেবে পরিচিত। এই ভয়েস লেকের মায়াবী সৌন্দর্য যেমন মুগ্ধকর, তেমন এর সাথে জড়িয়ে থাকা ভৌতিক এবং রহস্যময় ঘটনাগুলি মানুষের মধ্যে এক তীব্র আলোড়নের সৃষ্টি করেছে। এই ভয়েস লেকের সৌন্দর্যের পেছনে একটি মর্মান্তিক ঘটনা রয়েছে। প্রচলিত আছে এই লেকের গভীরে একাধিক মৃত্যুর ঘটনা ঘটেছে। স্থানীয়রা বলেন এই লেকের পানিতে ডুবে যাওয়া ব্যক্তিদের আত্মা এখনো সেখানে বিদ্যমান রয়েছে, যা মাঝে মাঝে তাদের উপস্থিতি জানান দেয়। অনেকেই বলেন এক যুবক এই লেকের তীরে কোনো এক অজানা কারণে আত্মহত্যা করে। তারপর থেকে এই লেকে ঘটতে থাকে বিভিন্ন রকম অদ্ভুত ঘটনা। রাতের বেলা এই লেকের চারপাশে ঘোরাফেরা করা লোকজন প্রায়ই শোনেন এক অদ্ভুত ধরনের আওয়াজ, যেন কেউ স্নানের পর এই লেকের জল থেকে উঠে আসছে। বিশেষ করে লেকের নির্জন এলাকায় রাতের বেলা হাঁটলে অনেকেই অস্বাভাবিক ঠান্ডা এবং ভয়াবহ অবস্থার সম্মুখীন হয়। তাদের মতে ওই যুবকের আত্মা একটি বিকৃত মুখ নিয়ে হঠাৎ করেই তাদের সামনে আসে, আবার সঙ্গে সঙ্গে অদৃশ্য হয়ে যায়। এই লেকের পাশে অবস্থিত রিসর্ট এবং বিনোদন পার্কেও অস্বাভাবিক কিছু ঘটনার কথা বলা হয়ে থাকে। কিছু পর্যটক বলেন তারা রাতের বেলা তাদের রুমের ভেতরে হঠাৎ করে কোনো এক অদ্ভুত ছায়ামূর্তি দেখতে পান, যা কিছুক্ষণের মধ্যেই হঠাৎ করে আবার অদৃশ্য হয়ে যায়। কেউ কেউ আবার গভীর রাতে কান্নার শব্দ শুনেছেন, কিন্তু যার কোনো উৎস পাওয়া যায়নি। এসব ঘটনা এক ধরনের আতঙ্ক সৃষ্টি করেছে, যার জন্য রাতে এই ভয়েস লেকের আশেপাশে সময় কাটাতে অনেকেই ভয় পান। আরেকটি ঘটনা অনুসারে একজন ব্রিটিশ অফিসার এই লেকের পানিতে স্নান করার সময় সে ডুবে মারা যান। স্থানীয়রা বিশ্বাস করেন তার আত্মা এখনো সেখানে উপস্থিত, তাই মাঝে মাঝে তাকেও সেখানে দেখা যায়। বিশেষ করে পূর্ণিমার রাতে এই লেকের পানিতে এক অদ্ভুত ধরনের আলো দেখা যায়, যা স্থানীয়রা বলে থাকেন এটি সেই ব্রিটিশ অফিসারের আত্মা হিসাবেই পরিচিত। এবং এর সাথে এই লেকের আশেপাশে থাকা পুরানো বনানীতেও বিভিন্ন ভৌতিক কার্যকলাপের কথা শোনা যায়। স্থানীয়রা বলেন এই বনানীর কিছু অংশে ভূত প্রেতের বাসস্থান রয়েছে। গভীর রাতে লেকের চারপাশে বনানীতে হাঁটতে গেলে অনেকেই অস্বাভাবিক আওয়াজ শোনার কথা বলেছেন। বিশেষ করে কিছু অংশে অদ্ভুত ছায়া এবং আলোর ঝলকানি দেখা যায়, যার সঙ্গে সঙ্গে অদৃশ্য হয়ে যায়। তাই এই ভয়েস লেকের বিভিন্ন ভৌতিক এবং রহস্যময় ঘটনাগুলি স্থানীয়দের মধ্যে এক ভয়ের সঞ্চার করেছে এবং কিছু অ্যাডভেঞ্চার প্রিয় পর্যটকদের মধ্যে এটি একটি অন্যতম প্রিয় স্থান হয়ে উঠেছে। তাই দিনের বেলা এটি যতই মনোরম স্থান হোক না কেন, রাতের বেলা হয়ে ওঠে এটি রহস্যময় এবং ভুতুড়ে স্থান। এবার আসছি নাম্বার 7, পার্কি বিচ। এই পার্কি সমুদ্র সৈকত বাংলাদেশের চট্টগ্রামের কর্ণফুলী নদীর মোহনায় অবস্থিত একটি অতি সুন্দর এবং তুলনামূলক কম পরিচিত সমুদ্র সৈকত। এর প্রধান আকর্ষণ একটি দীর্ঘ বালুকাময় তটরেখা এবং গভীর নীল সমুদ্র, যা স্থানীয় পর্যটকদের জন্য এক প্রশান্তি স্থান। তবে এই পার্কি বিচের নৈসর্গিক সৌন্দর্যের পাশাপাশি রয়েছে কিছু গভীর ভুতুড়ে এবং রহস্যময় ঘটনা, যা স্থানীয়দের মধ্যে বেশ প্রভাব ফেলে। রাতের বেলায় বিশেষত রাত 2টোর পর এখানে এক অদ্ভুত ছায়ামূর্তি দেখা যায়। অনেকেই বলেন এই
ছায়ামূর্তিগুলি সমুদ্রের পানিতে ডুবে মরা মানুষের আত্মা, যা তারা এখনো শান্তি খুঁজে পায়নি। একটি ভয়াবহ কাহিনী অনুসারে কয়েক বছর আগে একটি ছোট মাছ ধরার নৌকা সমুদ্রে মাছ ধরতে গিয়ে হঠাৎ করেই তারা হারিয়ে যায়। সেই নৌকায় সবাই নিখোঁজ হয়ে যায় এবং তাদের কাউকেই আর খুঁজে পাওয়া যায়। পরে সেই নৌকার ভাঙা অংশ সমুদ্রের তীরে ভেসে আছে, কিন্তু যাত্রীরা আর কখনো আর ফিরে আসেনি। স্থানীয়রা বিশ্বাস করেন যে ওই যাত্রীদের আত্মা এই সমুদ্রের তীরেই ঘুরে বেড়ায় এবং মাঝরাত্রে তাদের কান্নার আওয়াজ শোনা যায়। পার্কি বিচের আরেকটি কাহিনী হলো যে রাতের বেলা সমুদ্রের তীরে এক ধরনের অদ্ভুত আলো দেখা যায়। কেউ কেউ বিশ্বাস করেন এই আলোটি কোনো জাহাজ বা নৌকার আলো হতে পারে, কিন্তু স্থানীয়রা বলেন এই আলোগুলি ভৌতিক এবং অপ্রাকৃত। তারা দাবি করেন এই আলোগুলি কোনো স্থির বস্তু নয়, এগুলি এক ধরনের ভুতুড়ে আলো যা তীরের কাছে আসে আবার অদৃশ্য হয়ে যায়। কিছু সাহসী পর্যটক যারা রাতে এই সমুদ্রের ধারে থাকার চেষ্টা করেছেন তারা বলেন যে তারা রাতে এই আলোগুলিকে দেখেছেন, কিন্তু কোনো উৎস খুঁজে না পেয়ে তারা ভয়ে সেখান থেকে পালিয়ে চলে এসেছে। আবার কিছু স্থানীয় মৎস্যজীবী দাবি করেন যে তারা এই সমুদ্রের জলের নিচে এক অদ্ভুত ধরনের আওয়াজ শুনেছেন, যা তাদের বিশ্বাস অনুযায়ী পানির নিচে থাকা এই অপ্রাকৃত ভৌতিক কারণেই হতে পারে। আবার কিছু পর্যটক বলেছেন যে তাদের পেছনে ছায়ামূর্তি দেখেছেন, যা কিছুক্ষণ তাদের সঙ্গে চলার পর হঠাৎ করে অদৃশ্য হয়ে যায়। তাই এই সব ভৌতিক ঘটনা এই পার্কি সমুদ্র সৈকতকে একটি রহস্যময় স্থান হিসাবে পর্যটক এবং স্থানীয়দের মধ্যে পরিচিত করে তুলেছে। দিনে কিংবা রাতে এটি একটি অপ্রাকৃত ভয়াবহতার সঙ্গে নিয়ে চলে বেড়ায়। এবার আসি নাম্বার 8, ব্ল্যাক শ্যাডোজ ইন কুমিল্লা। কুমিল্লা শহরে কিছু অংশে, বিশেষ করে পুরানো অঞ্চলগুলিতে এই ব্ল্যাক শ্যাডোজ বা কালো ছায়া ঘটনাগুলি বেশ পরিচিত। এই কাহিনীগুলি স্থানীয় মানুষের মধ্যে দীর্ঘকাল ধরে চলে আসছে এবং অনেকেই বিশ্বাস করেন এই কালো ছায়ার অংশগুলি এক অপ্রাকৃত এবং ভৌতিক ঘটনারই অংশ। এই ব্ল্যাক শ্যাডোজ ঘটনাগুলি সাধারণত কুমিল্লার পুরানো অংশে পরিত্যক্ত অবস্থায় যেগুলি পড়ে থাকে সেখানেই বেশি দেখা যায়। বিশেষ করে পুরানো বাংলো বা পরিত্যক্ত বাড়ি ঘিরে অনেক অদ্ভুত ঘটনার কথা শোনা যায়। স্থানীয়রা বিশ্বাস করেন যে এই এলাকায় এক ধরনের অন্ধকার এবং কালো ছায়ামূর্তি ঘুরে বেড়ায়, যা সাধারণের মধ্যে এক ধরনের অস্বাভাবিক ঘটনার কারণ হতে পারে। একটি প্রচলিত কাহিনী অনুসারে কুমিল্লার একটি পুরানো বাংলোতে এক ব্যক্তি একটি অদ্ভুত এবং বিভৎস কালো ছায়ামূর্তি দেখেন। এই ছায়ামূর্তিটি কোনো নির্দিষ্ট আকারের ছিল না, বরং এটি চলন্ত এবং ভাসমান অবস্থায় ছিল এবং হঠাৎ করেই এই কালো বিভৎস ছায়ামূর্তিটি তার সামনে চলে আসে এবং তৎক্ষণাৎ সে সেখানেই অজ্ঞান হয়ে পড়ে। পরবর্তীকালে এই ঘটনার কিছু সময় পার হওয়ার পর আবার কিছু অ্যাডভেঞ্চার প্রিয় মানুষ আর সেই বাংলোটিতে এবং পূর্বের মতো একই ঘটনা তাদের সাথেও ঘটে। এই ঘটনার উৎস হিসাবে অনেকেই বলেন যে বহু বছর আগে এই বাংলোতে একজন ব্যক্তি একটি রহস্যজনকভাবে মৃত্যুবরণ করে এবং তার মৃত্যুর পর থেকেই ওই স্থানটি অশান্ত হয়ে ওঠে এবং তারই কালো ছায়া নাকি এইভাবেই ঘুরে বেড়ায়। এছাড়াও কুমিল্লার কিছু নির্জন এবং পুরানো এলাকায় এই কালো ছায়ার অভিজ্ঞতা অনেক মানুষের কাছে ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। এইভাবে বিভিন্ন ধরনের ভৌতিক কার্যকলাপ এবং রহস্যময় ঘটনা কুমিল্লার বিভিন্ন মানুষের মধ্যে ব্ল্যাক শ্যাডোজ ইন কুমিল্লা বিশেষভাবে পরিচিত লাভ করেছে। এবার আসি নাম্বার 9, পূর্ব নায়েতলা রেল ক্রসিং। এই পূর্ব নায়েতলা রেল ক্রসিং ঢাকার পুরানো এবং ঘন বসতিপূর্ণ এলাকা, যা মূলত একটি ব্যস্ত রেলপথের সাথে সংযুক্ত। এটি ঢাকা শহরের একটি গুরুত্বপূর্ণ স্থান হলেও এই রেল ক্রসিংটি একাধিক ভৌতিক এবং রহস্যময় স্থানের জন্য পরিচিত লাভ করেছে। এই কাহিনীগুলি মূলত দীর্ঘদিনের ঘটনার পরিণতি হিসাবে বিবেচিত হয় এবং তা স্থানীয় এবং জনগণের মধ্যে একাধিক ভয়ের আবহ সৃষ্টি করেছে। এই রেল ক্রসিং এর ভৌতিক কাহিনীর মূল কাহিনীটি মূলত একটি মর্মান্তিক ঘটনার সাথে সম্পর্কিত। এই রেল ক্রসিং এর কাছে একদিন এক চরম দুর্ঘটনা ঘটে, যখন একটি রেলগাড়ি একটি বাসকে ধাক্কা দেয় এবং এই ঘটনার ফলে বহু মানুষ নিহত এবং আহত হন। অনেকেই বলে রাতে এই রেল ক্রসিং এর আশেপাশে বিভিন্ন অদ্ভুত আওয়াজ শোনা যায়, যা সেই সব নিহতদের আত্মার কান্নার হিসাবেই মনে হয়। বিশেষ করে পূর্ণিমার রাতে তারা দুর্ঘটনায় নিহতদের রক্তাক্ত অবয়ব দেখতে পান বা তাদের কান্নার আওয়াজ শুনতে পান। এবং এছাড়াও এই রেল ক্রসিং এর পাশে একটি পুরানো বাড়ি আছে, যা অনেক বছর আগে একটি মর্মান্তিক হত্যাকাণ্ডের স্থান ছিল। এই হত্যাকাণ্ডের পরে বাড়িটি সম্পূর্ণরূপে পরিত্যক্ত হয়ে পড়ে। তারপরে শুরু হয় বিভিন্ন রকমের অপ্রাকৃত এবং অস্বাভাবিক ঘটনা। স্থানীয়রা বলেন রাতে তারা এই বাড়ির পাশ দিয়ে হাঁটলে তারা এক অদ্ভুত ধরনের ছায়ামূর্তি এবং কণ্ঠস্বর শুনতে পান। তাই এই বাড়িটি ধীরে ধীরে ভৌতিক কাহিনীর কেন্দ্রে পরিণত হয়েছে এবং স্থানীয় জনগণের মধ্যে ভয়ের পরিবেশ সৃষ্টি করেছে। এছাড়াও এই রেল ক্রসিং এর পাশে একটি পুরানো শপিং মলেও কিছু অস্বাভাবিক ঘটনা ঘটতে শোনা যায়। সেখানে নিরাপত্তা রক্ষীরা দাবি করেন যে তারা এই মলটি বন্ধ করার পর মলের ভিতর থেকে বিভিন্ন রকম আলোর ঝলকানি তারা দেখতে পেয়েছেন এবং আগুন লেগেছে ভেবে তারা যখন পরবর্তীতে সেই মলটি খুলে দেখেন সেখানে কিন্তু কিছুই ছিল না এবং এরপর থেকে তারা দাবি করেন সেখানে বিভিন্ন রকম অস্বাভাবিক উপস্থিতি রয়েছে। তাই এই কাহিনীও স্থানীয়দের মধ্যে এক অস্বস্তি এবং ভয়ের অনুভূতি সৃষ্টি করেছে। এভাবেই বাংলাদেশের বিভিন্ন গ্রাম এবং শহরে ছড়িয়ে পড়েছে বিভিন্ন রকম ভৌতিক এবং অপ্রাকৃত কার্যকলাপ, যা মানুষের মধ্যে ভয় এবং রোমাঞ্চকর পরিবেশের সৃষ্টি করে। অনেকেই ভৌতিক পরিবেশের ভৌতিক কার্যকলাপকে ভয়ে এড়িয়ে চলে, আবার অনেকেই এই ভয়
ভয়ের কার্যকলাপকে অ্যাডভেঞ্চার হিসাবে সানন্দে গ্রহণ করেন। তাই বাংলাদেশের প্রিয় দর্শকরা, আপনাদের জন্য অনেক ওয়েবসাইট ঘেটে এই সমস্ত তথ্য বার করে ভিডিওটি উপস্থাপন করেছি। যদি কোনো অংশে ভুল উপস্থাপনা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না, তাহলে আমি তা সংশোধন করে পরের কোনো ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরবো। ভিডিওটি ভালো লাগলে এবং রোমাঞ্চকর মনে হলে তাহলে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।